নমস্কার সবাইকে। আজকে যে বিষয়টা নিয়ে আমি ডাইরেক্ট বলবো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল সম্বন্ধিত বিষয় নিয়ে। ইঞ্জিন অয়েল নিয়ে অনেকের অনেক কনক্লুশন আছে, সবার নেই কিন্তু অনেকের আছে। অনেকে যারা বোঝে তাদের বিষয়টা আলাদা, কোনটা কি ঢালতে হবে। অনেকে আছে যারা শোরুম যেরকম বলে দেয়, মানে অথরাইজ সার্ভিস সেন্টার কোনো গাড়ির কোনো কোম্পানি, তাদের বিষয়টা আলাদা। অনেকেই যারা রয়েছে যারা মেকানিককে গিয়ে বলে দে একটা ঢেলে দে, তারা ঢেলে দাও, যে কোনো সে বলে এটা দে না। সব কিছু নিয়েই বলে দিচ্ছি, বেশিক্ষণ সময় নেবো না, খুব অল্প সময়ের মধ্যে। আমি পছন্দ করি না উল্টো পাল্টা ফালতু এসব কথা বলা। যাই হোক, তো ডাইরেক্ট বলে দিচ্ছি আপনাকে। প্রথমত ইঞ্জিনিয়ারিং গ্রেডগুলো সম্বন্ধে আমরা সবাই সবটাই জানি। 5W30, 10W30, 5W40, 10W40, 20W40, 20W50, 15W50। তো এতগুলো গ্রেড আছে যেটা মার্কেটে প্রচলিত, অ্যাভেলেবেল। তার মধ্যে 5W30 মেবি বা 5W40 মেবি নট অ্যাভেলেবেল নয়, হয়তো কোনো কোনো জায়গায়, সব জায়গায় নয়, ম্যাক্সিমাম জায়গাতে আনঅ্যাভেলেবেল। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি 5W30 কেন ভরবো, 10W30 কেন ভরবো, 20W40 কেন ভরবো, 15 কেন ভরবো, এগুলো কখন কোন গাড়িতে কোনটা ভরবো। প্রথম একটা জিনিস আপনাদেরকে বলি যে কী জিনিসটা 5W30টাকে, এটা পুরোটাই ভিসকোসিটিকে ডিনোট করা হয়, যার সাথে ডেনসিটিটা ম্যাচ করে। ডেনসিটির সাথে ভিসকোসিটি অনেকটা কানেকশন রয়েছে, অনেকটা না, পুরোটাই কানেকশন রয়েছে। তো এই যে 5 লোয়ার এন্ডে যেগুলো থাকে, 5, 10, 20, 15, 15, এগুলোকে বলা হয় ভিসকোসিটি লোয়ার এন্ডে। মানে ইঞ্জিন যখন ঠান্ডা রয়েছে বা ইঞ্জিন অয়েল যখন ঠান্ডা অবস্থায় রয়েছে, নর্মাল একদম আইডল পোর্শনে রয়েছে, মানে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার যদি দেখা যায় 45 ডিগ্রি আছে, তো সেই অনুযায়ী একটা টেম্পারেচারে নিজে হোল্ড করে আছে গাড়ি, ইঞ্জিন বন্ধ অবস্থায়, দ্যাট ইজ সেটাকে ডিনোট করা হয় 5, 10, 15, 20 এটসেট্রা। যখন গাড়ি চলছে তখন নিজস্ব একটা হিট আছে, প্লাস অ্যাটমসফিয়ারিক হিট আছে। সবটার জন্য সব টোটালটা অ্যাড করে যেটাকে ডিনোট করা হয় সেটা হচ্ছে ওপর এন্ডে, যেটা মানে হাই এন্ডে যেটা থাকে সেটা হচ্ছে 40, 30, 50, এইগুলোকে ডিনোট করা। তো 5, 10 মানে আমি ওপর থেকে নামিয়ে নিচ্ছি। যেমন 20 যদি থাকে, 20W40 বা 20W50, 20 মানে যদি, মানে 20 মানে হচ্ছে ঠিকই মোটা ইঞ্জিন অয়েল। যদি 15 ধরি তাহলে ওর থেকে একটু পাতলা, যদি 10 ধরি তাহলে ওর থেকেও পাতলা, আর যদি 5 ধরি তাহলে তার থেকেও পাতলা। বিষয়টা এটা, এইভাবেই বুঝবেন। আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, এই লোয়ার এন্ডে 5 বা 10 এগুলো যদি ইউজ করা যায় হালকা গাড়ির ক্ষেত্রে, যেগুলো টপ পারফরমেন্স গাড়ি নয়। প্রথম কথা, এখানে একটা কনক্লুশন আছে আমি কোন গাড়িতে, অনেকে দেখা যায় হয়তো SP125 বা গ্ল্যামারে তো ঢেলে দিচ্ছে 7100 মডেলের, অথবা ক্যাস্ট্রলে পাওয়ার ঢেলে দিচ্ছে, একদম দামি মাল, ফুল সিনথেটিক বলে দিচ্ছে ঢেলে। এবার তার নতুন গাড়ি, অসুবিধা হবে না, নতুন গাড়ি, সব কিছুই নতুন, পাওয়ারফুল আছে সব বিষয়পত্রগুলো, তার জন্য কী হয়, গাড়িটা কোনো এফেক্ট দেবে না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যেটা ঢালছেন সেটা কি র্যান্ডামলি কন্টিনিউ করতে পারবেন। আপনার উত্তর যদি হয় না, তাহলে আমি বলবো ঢালার দরকার নেই, অত দামি হবে। তার কারণ হচ্ছে টপ পারফরমেন্স গাড়ি কোনগুলো, আপনি গুগল বা এগুলোতে অনলাইনে সার্চ করে নিতে পারেন, তাতে লেখা আছে যে হাই গ্রেডেড যে ইঞ্জিন অয়েল যেগুলো রয়েছে, এবং 300V, আপনার পয়সা আছে আপনি 300V ঢালতেই পারেন। তাই বললে নিশ্চয়ই আপনি গ্ল্যামার বা SP125 বা প্যাশন বা স্প্লেন্ডার প্লাস এগুলোতে নিশ্চয়ই ঢালতে যাবেন না 300V। বা ধরুন নর্মালি হিরো এক্সট্রিম 4V বা বাজাজ, এগুলোতে ঢালার দরকার নেই। অ্যাকচুয়ালি 4V যেগুলোতে ইউজ করে সেগুলো হচ্ছে টপ পারফরমেন্স বাইক। টপ পারফরমেন্স বাইক অ্যাকচুয়ালি যদি বলতে চান তাহলে বলতে হয়, যেমন ধরুন 220 বা পালসার 200, বা ধরুন এক্সট্রিম 200, বা ধরুন R15। 150cc হওয়া সত্ত্বেও কিন্তু R15 হচ্ছে টপ পারফরমেন্স বাইক। তো যাই হোক, জিক্সার 250 এইগুলোকে বলা হয়, বা ধরুন KTM 390, রয়্যাল এনফিল্ড বা হন্ডা হাইনেস বা হন্ডা CB350, এগুলো টপ পারফরমেন্স বাইক, যার পারফরমেন্স খুব ভালো। আপনার SP125 বা গ্ল্যামার এগুলো টপ পারফরমেন্স বাইক নয়, এগুলো ডেলি কমিউনিকেটিংয়ের জন্য বাইক। এগুলোকে নিয়ে যদি আপনি মনে করেন আপ ডাউন করবেন, উপর নিচ করবেন, এইগুলো হবে না। প্রথম দেবে, একটা সময় পর গিয়ে এদের শরীরও ছেড়ে দেবে। এরাও তো মানুষের মতন, ইঞ্জিন মানেও তো মানুষের। ইঞ্জিন মানে কি, লোহা, তো পুরোটা মেকানিজম, তো মেকানিজম সিস্টেমটাও তো আমাদেরই মতন, তো আমাদের বডিটাও তো কোথাও না কোথাও একটা মেকানিজম, হয়তো রক্ত মাংসে করা, ওটা হয়তো লোহায় তৈরি, তো ছেড়ে দেবে শরীরটা।
যেমন আপনাকে যদি ধরুন মানে নর্মাল দৌড়াদৌড়ি করানো হয়, আপনি তো জিমেই যাবেন, কিন্তু ধরুন মিলিটারির লোক বা ধরুন যে রোজ খাটছে তাকে যদি ধরুন করা হয়, বা যার ধরুন ব্লাড লেভেল বা ব্লাড কানেকশন ধরুন সেই কথাই বলছে, যার ধরুন ব্লাডে রয়েছে পরিশ্রম, তো তাকে যদি আপনি ধরুন যদি খাটিয়ে যান, কিছু কোনো ব্যাপার না, তাকে উল্টে বসিয়ে রাখলে তারও তো শরীর খারাপ হয়ে যাবে। বিষয়টা এটা খুব সিম্পল ভাবে আপনাকে ভাবতে হবে জিনিসগুলো। তা গাড়ি 5W30 বা 10W30, এই জিনিসটার কারণটা আমি বলে দিই আপনাকে। ইঞ্জিনে যত মানে 10W30 মানে হচ্ছে লোয়ার এন্ড, মানে টেন টেন মানে পাতলা মোবিল, কিন্তু পাতলা এই 10W30 একটা গন্ডগোল আছে। 10W30কে যদি ধরুন আপনি র্যান্ডাম 60 70 বা 80-তে এরকম নর্মাল একটা স্পিডে যদি র্যান্ডামলি যদি ট্রাভেল করেন, তাহলে কি হয়ে যায়, যেহেতু ওর টপ ভিসকোসিটিটা যেহেতু 30 করা আছে, তো বেশিক্ষণ ও গাড়িটা মানে সেই গাড়িটা কিন্তু চলবে না, বেশিক্ষণ সেই গাড়িটা চলবে না। মানে দেখা যাবে একটা টাইমের পর গিয়ে আপনার পিক আপ ছেড়ে দেবে, বা হোঁচট দেবে, মানে নকিং করবে, এগুলো সমস্যা। এবং যদি আপনি আরও মানে 60 70 বা 80-তে যদি ধরে রাখেন, যদি পেছন ফিরে তাকান, যদি সম্ভব হয় তাকানো, বা যদি দাঁড়িয়ে যদি একবার রেস দেন 7-8 RPM করে বা 7000-8000 RPM করে, তাহলে দেখবেন পেছন দিয়ে হালকাটা সাদা ধোঁয়া বেরোচ্ছে। তার মানে কি, মোবিলটা আরও পাতলা হয়ে গেছে, তার মানে মোবিল ওর ভিসকোসিটি ক্ষমতা হারিয়ে ফেলেছে হাই টেম্পারেচারের জন্য। কারণ গাড়িটা চলেছে অনেকক্ষণ, এটাই একটা নেগেটিভ পয়েন্ট, আর কিছু না। এই নেগেটিভ পয়েন্টটার জন্যই কিন্তু মানুষ না বুঝে 20W40 হয়ে গেল। কিন্তু 20W40 কিন্তু ইনিশিয়ালি মোটা, কারণ 20, তো 20W40 ঢালবার জন্য কি সমস্যাটা হবে না, আপনি তো স্টার্ট করছেন তো গরম অবস্থায় নয়, আপনার দিনের শুরুটা, সেটা রাত্রিবেলা হোক বিকেল হোক যখনই হোক না কেন, শুরুটা তো হচ্ছে নর্মালি, তো আপনাকে তো স্মুথলি অপারেশনটা করতে হবে না। অ্যাকচুয়ালি ইঞ্জিনের যে স্পেয়ার পার্টসগুলো থাকে, যারা দেখেছেন তারা জানেন, খুব ছোটো 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 থাকে। এবং ইঞ্জিনের স্পেয়ার পার্টসের মধ্যে অন্যতম হচ্ছে ধরুন, আমি নিচ থেকে শুরু করি, যেমন ধরুন মেকানিকদের ভাষায় হচ্ছে বিগ এন্ড, যেটাকে চলতি কথায় বিগ এন্ড, আর যেটা টেকনিক্যাল ফর্ম হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটের কিন্তু দুটো হোল আছে, একটা সেন্টারে একটা সাইডে, ডবল সাইডে। কারণ হচ্ছে ক্র্যাঙ্ক কেসের মধ্যে যে মোবিলটা থাকবে সেটা ক্লাস সাইড থেকে ফিল্টার হয়ে আসে, মিডিল পোর্শনে ছোট ছোট ফুটো থাকে, ইঞ্জিনের নিচ থেকে ওপর অব্দি যে হেডে মোবিল যায় তারপরে সরু ফুটো থাকে, একটা চুলের থেকেও হয়তো সরু ফুটো থাকে। রকার যেটা ওপরে রয়েছে সেই রকারও ছোটো ছোটো ফুটো আছে। তো স্পেয়ার পার্টসগুলো বড্ড ছোটো, ক্যামশ্যাফটের বিয়ারিং বড্ড ছোটো, ক্যামশ্যাফটের বিয়ারিং আরও ছোট। তো এরকম বিভিন্ন, যেমন টাইমিং চেন খুব সরু চেন, তো সেটাকেও লুব্রিকেটিং করতে হবে। অনেকগুলো পার্ট আছে মোবিলের দায়িত্বে বা ইঞ্জিন অয়েলের দায়িত্বে, যে জিনিসগুলোকে ওকে লুব্রিকেটিং করতে হয়। এবার ওর পক্ষে এবার কী হয়, যদি ধরুন আপনার যদি পাতলা মোবিল হয়, তো এটা আপনি দেখবেন, মানে যারা জানেন তারা হয়তো জানবেন যে যে কোনো পাতলা জিনিস কিন্তু তার ফ্লোবিলিটি খুব ভালো থাকে। তো ন্যাচারালি যদি ইঞ্জিন অয়েল যদি পাতলা হয়, তাহলে তার ফ্লোবিলিটি ভালো হবে। তার মানে কী হবে, যে সে যে কোনো বিয়ারিংয়ের যে বল তার খাঁজে বলুন কি চেনের খাঁজে বলুন আরামসে চলে যেতে পারবে। কিন্তু যখন সেটা মোটা হয়ে যাবে না, তখন তার ফ্লোবিলিটি পাওয়াটা নষ্ট হয়ে যাবে, সে যেতেই পারবে না তবু। এই যে দেখবেন আপনি এই যে 7 মডেল বা ক্যাস্ট্রলের ধরুন টপ গ্রেডেড মোবিল ইঞ্জিন অয়েল যেটা বা 300V, এইগুলোতে কি হয়, এগুলো টপ পারফরমেন্স বাইকের জন্য। এইগুলো কখনো নিচে মানে SP125-এ হঠাৎ করে আপনি 7100 ঢেলে দিলেন, আপনি হয়তো হন্ডা ইউনিকর্ন, যেটা পারফরমেন্স বাইক নয়, টপ পারফরমেন্স বাইক নয়, যেটা হচ্ছে নর্মাল কমিউটার বাইক, আপনি চালান না যত খুশি, এটা মানে ছোটাছুটি দৌড়াদৌড়ি রেস করবেন, এই করবেন। এর জন্য তো ইউনিকর্ন, SP125 বা ধরুন জিক্সার 150, অ্যাকচুয়ালি 200cc সেগমেন্টের মধ্যে কোনো গাড়ি কিন্তু রেসিং গাড়ি নয়। রেসিং গাড়ির শুরুই হবে 800 300, এই লেভেল 380cc 450cc 500cc, এই থেকে আপনার SP125, আপনার গ্ল্যামার, আপনার অনেক, এগুলো রেসিং নয়, এদের লুকস রেসিং। যদি এইগুলোই যদি রেসিং বাইক হতো, তাহলে মোটোজিপিতে তো হর্নেটকেই ছোটাতো, তো মোটোজিপিতে তো পালসার 160কেই ছোটাতো, কই তাদেরকে তো ছোটায় না। তো তাদের জন্য তো আলাদা গাড়ি তৈরি করা আছে। এখন ইউটিউবে যারা থাকে তারা এখন দেখা যাচ্ছে এক্সট্রিম 160R এর সাথে এখন অ্যাপাচি 160R আর এদিকে হর্নেট 160R ছোটাচ্ছে। রেস না, ওটা রেস নয়। ওটা করা মানে আপনার ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। আমি আপনাকে বলছি, আমি কেন, অনেক মেকানিক আপনাকে বলবে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। এই যে সমস্ত গাড়িগুলো 200-250cc অবধি আছে, সেই প্রত্যেক কটা গাড়ি কিন্তু আপনার নর্মাল চালানোর জন্য, একটু জোরে গেলেন, ওকে ওভারটেক করতে গেলেন শর্ট পিরিয়ডের জন্য, ব্যাস ওইটুকুর জন্য। আপনি যদি ভাবেন এখন আপনি এখান থেকে দীঘা যাবেন 1 ঘন্টায়, হাই 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 করে মনে করেন ছুটবেন 150-200-তে, হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন প্রত্যেক কটা গাড়ির কিন্তু 200cc অবধি বলছি আপনাকে,
অ্যাভারেজ বলছি আমি, অ্যাভারেজ স্পিড দেখবেন এদের 120, 130, 110 থেকে 130 এর মধ্যেই কিন্তু স্পিড ঘোরাফেরা করে। আপনি তো বলতেই পারেন সিসি বেশি, মানে আপনার কি মনে হচ্ছে ডমিনর যে 400 সিসির গাড়ি, ডমিনর বাজাজ ডমিনর যে 400 সিসির যে গাড়ি রয়েছে, 400 সিসির গাড়ি মানে আপনি 270 চালাবেন, কোথায় চালাবেন, জায়গা কোথায়? আপনার কাছে তো জায়গা নেই চালানোর জন্য। আপনি বলবেন আমি হাইওয়েতে চালাবো, হাইওয়েতেও চালানোর জন্য পারমিশন নেই। আর হাইওয়েতে যে আপনি চালাবেন অসম্ভব, নেই পারমিশন। কোথায় চালাবেন? কিসের জন্য রেস চাইছেন? কার জন্য রেস চাইছেন? বাইকের চাকা শয়তানের চাকা, কোনোটাই রেসিং বাইক নয়, নর্মাল এমনি নর্মাল কমিউটার বাইক। আপনি দেখবেন যারা প্রপার ভালো রাইডার হয় তারা কিন্তু মানে রেসিং করে না, তারা একটা স্পিড ধরে 60, 70, 80, যেটা তাদের মনে হচ্ছে সুইটেবল আছে রাস্তার জন্য, ওয়েদারের জন্য, আমার নিজের শরীরের জন্য, আমার নিজের জন্য। তারা সেই স্পিডটা ধরে র্যান্ডম চলে, এতে বেনিফিট পায়। তারা কী পায়? মাইলেজ ভালো পায়। আর মাইলেজের একটা ফর্মুলা আপনাকে বলে দিচ্ছি, হাই গিয়ার লো আরপিএম আপনি চালিয়ে দেখবেন মাইলেজ ভালো আসবে। আপনি যদি মনে করেন থার্ড গিয়ারে আমি 100 চালাবো, তো থার্ড গিয়ার মানে গিয়ে 100 চালাতে গেলে আপনাকে মিনিমাম থার্ড গিয়ারে 100 তুলতে গেলে মিনিমাম আপনাকে গাড়ির আরপিএম 10, 9 অথবা 11 করতে হবে। তাহলে হাই আরপিএম হয়ে গেল, মাইলেজ কমে গেল। আপনি যত প্রেশার দেবেন থ্রটল বডি অথবা কার্বোরেটারে তত ওর মাইলেজ কমবে। আপনি ফিফথ গিয়ারে তুলে দিন, ফিফথ গিয়ারে তুলে দিই আপনাকে 100 চালান। আগে বুঝুন গাড়ি কি চাইছে। গাড়ি ফিফথ গিয়ারে বা গাড়ির যে কন্ডিশন আছে, চেন, টায়ার, টায়ার, হুইল বিয়ারিং, হোয়াট এভার যা যা স্পেয়ার পার্টস আছে প্রত্যেক কটা মিলিয়ে যে স্পিডটা তৈরি হচ্ছে সেটা কি চাইছে ফিফথ গিয়ারে 100 যেতে? যদি দেখেন যে না অসুবিধা হচ্ছে, টান পড়ছে পেছন থেকে বা একটা কোথাও আনইজি ফিল হচ্ছে, ছেড়ে দিন না, ওকে দরকার নেই খোঁচানোর। কী হবে, খুঁচিয়ে তো আরও ড্যামেজ হচ্ছে যে যে পার্টসগুলো আছে। হ্যাঁ, যদি আপনার এমার্জেন্সি থাকে, কোনো হসপিটালাইজ কেস থাকে, কি তাড়াতাড়ি পৌঁছতে হবে, যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে সেই বিষয়টা আলাদা। ওটা আপনি রেস করছেন, ওটা আপনি তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন। জাস্ট এই পৌঁছানোর জন্য আপনি যে স্পিডে চালাচ্ছেন সেটাকে রেস বলে না। আপনি কাউকে উদ্দেশ্য করে ছোটাছুটি করছেন না, বিষয়টা নেই। তো 5W30 বা কোন কোন গাড়ি ধরুন নর্মালি 150 সিসি বা 160 অবধি বা 180 অবধি কিন্তু রেকমেন্ড থাকে 5W30 অথবা 5W40। ঠিক আছে, বলতেই পারবেন আপনি যে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আছে যেটা 2040 রেকমেন্ড করে। হ্যাঁ, এখানে একটা কথা বলি, ওই জাপানিজ যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে ওরা ইঞ্জিনে খুব ভালো মেনটেনেন্স করে, মানে ভালো ইঞ্জিনিয়ারিংটা ওরা খুব মেনটেন করে আর কি। ওদের স্পেয়ার পার্টস কোয়ালিটি আর আমাদের ইন্ডিয়ান স্পেয়ার পার্টস কোয়ালিটির মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য আছে। সেটা কী বা কেন সেটা আমি আর একটা ভিডিওতে অলরেডি বলা হয়ে গেছে। তো বিল্ড কোয়ালিটি অনেক পার্থক্য থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বললাম, ওরা যেটা মেনটেন করে সেটা হচ্ছে প্রপার ইঞ্জিনিয়ারিং থেকে মেনটেন করে। তাই বলে বলতেই পারেন তাহলে কি ইন্ডিয়ান কোম্পানি কি প্রপার ইঞ্জিনিয়ারিং মেনটেন করে না? হ্যাঁ করে, কেন করবে না? বিল্ড কোয়ালিটিতে একটা ব্যাপার আছে না। তো আপনি দেখবেন যে কোনো রকম যে কোনো জাপানিজ কোম্পানিকে, নাম বলবেন, নাম বলার দরকার নেই, ওই ওরা 5W30 আর 10W30 বা 5W40 বা 10W40, যদি আপনার গাড়িতে যদি রেকমেন্ডেড রেট থাকে 10W30, আপনি চেষ্টা করবেন নিচেরটাকে ঠিক রাখার, ওপরেরটাকে বাড়ান 10। যদি আপনার ম্যানুয়াল বুকে লেখা থাকে 10W30, আপনি যদি আপনি মন চাইলে ভর্তিই পারেন 10W40, কিন্তু নিচেরটাকে বাড়াবেন না। নিচেরটা বাড়ালে কিন্তু আজকে নতুন আছে বুঝতে পারছেন না, পরবর্তীকালে যখন গাড়িটা চলতে যখন পুরনো হবে, বা আপনি যদি লো মেনটেন্যান্সের মধ্যে যদি গাড়িটাকে রাখেন, যদি টাইম টু টাইম মোবাইল যদি না ফেলেন, বা পরে এফেক্টিভ হয়ে যাবে বিষয়টা, তখন অনেক টাকা খরচ হবে। তখন আপনি বলবেন এটা ভালো ভালো না, ওটা ওর ইঞ্জিন একদম ভালো না। না না, সবারই ভালো। প্রত্যেককে মেনটেন করতে হবে, যার জন্য বলা হয় অমুক গাড়ির মেনটেন্যান্স খরচা বেশি, তমুক গাড়ির মেনটেন্যান্স খরচা কম। ব্যাপারটা এটাই। আর মেনটেনেন্সে মেন ফান্ডা একটা থাকে, সেটা হচ্ছে কি জানেন তো, এই যে অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার। যত ম্যাক্সিমাম BS4 অবধি যত পুরোনো গাড়িগুলো ছিল, আমি নাম ধরে বলছি গাড়িগুলো, বাজাজের তো নয়, যেমন ধরুন আপনার তার মধ্যে এক্সট্রিম আছে, হর্নেট আছে, এইসব ম্যাক্সিমাম গাড়ি আপনার দেখবেন এদের কোনো এক্সটার্নাল অয়েল ফিল্টার নেই। তারপর আপনি বলতে পারেন এ তো কোনো অয়েল ফিল্টারই নেই, না হতে পারে না। ইঞ্জিন অয়েল যে চেম্বারে থাকবে, বা ইঞ্জিন অয়েল সম্বন্ধিত যে মেশিনারিতে যেটা তৈরি হবে, যেটা ইঞ্জিন অয়েল থাকবে যে মেশিনারির মধ্যে, তাতে অবশ্যই ইঞ্জিন অয়েল ফিল্টার থাকবে। পেট্রোল অয়েল ফিল্টার থাক আর না থাক, বা ডিজেল অয়েল ফিল্টার থাক আর না থাক, ইঞ্জিন অয়েল ফিল্টার থাকবে। তাহলে আপনি যদি ইঞ্জিন অয়েল ফিল্টার দেখতে না পান, মেকানিক আপনাকে বললো আপনার গাড়িতে ইঞ্জিন অয়েল ফিল্টার নেই, না না নেই না, ও আছে, ওটা এক্সট্রা ইন্টারনাল ইঞ্জিন অয়েল ফিল্টার, যেটা ক্লাস সাইড যেদিকে থাকে ডান দিকে, তার নিচেই আছে একটা ছোট্ট ফিল্টার, ফ্ল্যাট ফিল্টার,
যেটা আংটা দিয়ে টেনে বার করতে হয়, তেল দিয়ে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিতে হয়, ইন্টারনাল অয়েল ফিল্টার। যে ইন্টারনাল ইঞ্জিন অয়েল ফিল্টারকে কোনো মেনটেন্যান্সের দরকার পড়ে না। যদি আপনি কখনো ক্লাস সাইড করলেন বা গাড়ি যদি 20,000, 25,000, 30,000 চলে যায়, যদি দেখেন না ক্লাসটা পুড়ে গেছে, ক্লাসটা চেঞ্জ করি বা কোনো সার্ভিসিং জন্য, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। সেই ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণভাবে আলাদা, আপনি সেখানে চেঞ্জ করতে পারেন। কিন্তু নর্মালি কোনো মেকানিক ওটাও আপনাকে চেঞ্জ করে দেবে না, ওটা খুলবে, পরিষ্কার করবে, আবার লাগিয়ে দেবে, তো মেনটেন্যান্স কম। আর যেগুলো এক্সটার্নাল ফিল্টার আছে, প্রত্যেকটা মোবিল একটা করে এক্সটার্নাল ফিল্টার চেঞ্জ হয়, প্রতিবার মোবিল চেঞ্জ করবেন, প্রত্যেকবার আপনার ফিল্টার চেঞ্জ করতে হবে। তাহলে আপনি বলতেই পারেন যে তাহলে তো এটাই ভালো, ইন্টারনাল অয়েল ফিল্টার, তাহলে তো ভালো না। না, যত BS3, BS4 অব্দি গাড়ি দেখছেন, সব গাড়ি তো ইন্টারনাল অয়েল ফিল্টার দিয়ে তৈরি করা আছে। তো ওদের কি সব ইঞ্জিন? এখনও তো অনেক গাড়ি আছে বুলেটের, অনেক ইঞ্জিন আছে বুলেটের, এগুলো এখনও চলছে। RX-100 নিজে আছে, যেটা ধরুন র্যান্ডাম চলে যাচ্ছে, তাহলে এদের তো এক্সটার্নাল অয়েল ফিল্টার তো ছিল নয়। এক্সটার্নাল অয়েল ফিল্টার কেন দিয়ে রেখে দিয়েছে? যাতে আপনার ওপর কিছু দেয়নি, আর মানে বাইরে বার করে দিয়েছে। ইন্টারনাল অয়েল ফিল্টার মানে দায়িত্ব আপনার, ও আপনি যাবে খুলবেন তবে করবেন। ইন্টারনাল অয়েল ফিল্টার মানে কি? আপনাকে বারবার করতেই হবে, আপনার হাতের নাগালে আছে, আপনি চাইলে আপনি নিজেও খুলে নিতে পারেন, কিন্তু ইন্টারনাল অয়েল ফিল্টার আপনি খুলতে পারবেন না। এটা আর সবচেয়ে বড় কথা, এর মধ্যে একটা বিজনেস পলিসি আছে, সবচেয়ে বড় বিজনেস পলিসি রয়েছে এর মধ্যে। একটা যদি এক্সটার্নাল যদি অয়েল ফিল্টারও যদি সেল করা যায় না, তো এর সেলিং কিন্তু দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারনাল অয়েল ফিল্টারের সেলিং কিন্তু বিভৎস। একটা জিনিস ছোট্ট করে বলে দিই, তো সবসময় যেটা শর্টে বলি, যেটা নিয়ে বলতে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে মোবিল ইঞ্জিন অয়েল যেটা ইউজ করবেন যে কোনো গাড়িতে, সেটা হচ্ছে সবসময় আপনার গাড়ি যদি টপ পারফরমেন্স গাড়ি যদি হয়, যেমন হন্ডা হাইনেস বা R15 বা KTM 390 অথবা অ্যাডভেঞ্চার, এই সব টপ পারফরমেন্স যে বাইকগুলো আছে, এই বাইকগুলোতে আপনি 20-40, 15-50, 15-50 এগুলো করতেই পারেন। এইগুলো যদি আপনি 10-50 ভরেন বা 10-40 ভরেন, তাহলে তো খুবই ভালো। কিন্তু যেগুলো লো এন্ডের গাড়ি, যেমন ধরুন স্প্লেন্ডার বা TVS ভিক্টার বা TVS রাইডার, এইসব গাড়িগুলোতে আপনি খুব বেশি হলে 10-30 অবধি যাওয়ার চেষ্টা করবেন, এর উপরে ওঠার চেষ্টা করবেন না। পরবর্তীকালে সমস্যা হবে, এখন হবে না। এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল বলে হয়তো আমাকে গালাগাল দেবেন, আমি অনেক জেনে গেছি, সেটা নয়। আমি কিছুই জানি না, যেটুকু জানতে পেরেছি হাতে কাজ করে বা স্টাডি করে, বইপত্র পড়ে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের মেন কথা বই পড়ে, তো সেটুকু আমি আপনাকে বললাম। বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ আমার নিজের হর্নেট আছে, নিজের সিরিজের এক্সট্রিম আছে, 17 বছর বয়স। দুটো গাড়িতেই আমি সিরিজের এক্সট্রিম আমি ইউজ করি 10W30, আর ব্র্যান্ড বলছি না, ছেড়ে দিন। আর আমি আমার যে হর্নেট আছে 160R PS4, তাতে আমি ইউজ করছি 10W30, একটা 10W30, একটা 10W40। ভুলবশত একবার না বুঝে, জাস্ট বলতে পারেন এক্সপিরিয়েন্সের জন্য, আমি 15W50 বলে ফেলেছিলাম। তো আমার যেটা প্রবলেম হয়েছিল, গাড়ি একটু জ্যাম লাগছিল। সার্টেন একটা টাইমের পরে ইঞ্জিন অয়েলটা যখন হিট হয়ে যেত, খুব মানে যখন চলতে যখন ইঞ্জিন হিট হয়ে যেত, তখন ওটা আবার নর্মাল হয়ে যেত। কিন্তু যখন লো এন্ডে থাকতো, তখন ওটা একটু মনে হতো যেন খুব জাম হয়ে রয়েছে গাড়ি। তো ওই জন্য সব কনক্লুশন বাদ দিয়ে আমি আমার পলিসিতে চলে এসেছি। 10W40 আমি র্যান্ডামলি ইউজ করে যাচ্ছি, এবং তার গ্রেট ইউজ করে যাচ্ছি। মোটামুটি মোবিলটার দাম হচ্ছে 420 টাকা। এবার আপনারা বুঝে যান কী ভরি আমি, তো সেটাই ভরি 420, 430 টাকা দাম নেয়, ভেতরে একটা ইয়ে থাকে। যাই হোক, ওটা নিয়ে বেশি কথা বলছি না, আর এইটুকুই। যদি কারো কোনো কিছু জানবার থাকে, তাহলে 9874033700, খুব সহজ নাম্বার, ফোন করতে পারেন, কিছু জানার থাকলে জানতে পারেন। যতটুকু জানি, যতটুকু জেনেছি, ও যতটুকু জানবো, ততটুকু আপনাকে আমি জানিয়ে দেবো, হেল্প করবো, ব্যাস এটুকুই। আবারও রিপিট করছি নাম্বারটা, 9874033700। বাংলায় বলে দিচ্ছি, 9874033700। এটা আমার ফোন নাম্বার, ফোন করবেন। জিজ্ঞেস মানে যদি কোনো সমস্যায় যদি পড়েন, যতটুকু জানি, আমি আবারও রিপিট করছি, যতটুকু জানি ততটুকু আপনাকে বলে দেবো, আপনাকে অবশ্যই আপনাকেই বলে দেবো। আর মোবিল অবশ্যই চেঞ্জ করবেন, বা ইঞ্জিন অয়েল অবশ্যই চেঞ্জ করবেন সঠিক টাইমে। প্রত্যেক 1000 কিলোমিটার অন্তর আপনারা ডিপস্টিকটা বা মোবিলের এটা খুলে আপনি মোবিলটা চেক করবেন। যদি দেখেন চিরলোখা কমে গেছে, দেন ওখানে ওকে ক্লোজ করে দিয়ে ফেলে দেবেন। আর মোবিল ফেলবেন সবসময় ভালো থাকা অবস্থায়, একদম ড্যামেজ, মেকানিক বললো 200 কিলোমিটার তো চলবে, ওদিকে যাবেন না। যেখানে দেখবেন মনে হচ্ছে ড্যামেজ, বা মেকানিক বলছে 200 কিলোমিটার চলবে, তখন বুঝে যাবেন শেষ, ওইখানেই ইঞ্জিন অয়েল ড্রেন করে দেবেন, ড্রেন করে দিয়ে নতুন অয়েল। এটা তাতে হতে পারে আপনার 2500 চললো না, 2000 চললো, কিন্তু আপনার
টোটাল ক্যালকুলেশনটা হয় হচ্ছে শুধু কিলোমিটারের ওপর নয়, আপনার রাইডিং কালচারের ওপরও ডিপেন্ড করে হয়। আপনি জোরে চালিয়েছেন, আপনি স্লো চালিয়েছেন, আপনি অনেকক্ষণ স্টার্ট করে রেখে দিয়েছেন, এই সব কিছুর উপরে ক্যালকুলেশন হয়। আপনি গাড়িটা আধ ঘন্টা যদি স্টার্ট করে রেখে দেন তো ওটা কিলোমিটারে ক্যালকুলেশন হবে না, কিন্তু যদি কিলোমিটার যদি যান তাহলে দেখবেন আধ ঘন্টায় আপনি 20 কিলোমিটার চলে গেছে। ওই হিসাব করবেন না, খুব স্ট্যান্ডার্ডাইজ চালান, খুব সিম্পল পলিসি বলে দিলাম। কোয়ালিটি চেক করবেন প্রতি 1000 ml, প্রতি 1000 কিলোমিটার অন্তর বিন্দাস চালাবেন। যে মুহূর্তে মেকানিক বলবে বা আপনার মনে হবে একটু কম লাগছে, ছিটালো ভাবটা বা অ্যাডেসিভনেসটা, ফেলে দিন। মোবিল ভালো থাকা অবস্থায় ফেলবেন, তাহলে ইঞ্জিন আপনার লাইফ লং থাকবে, আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।